সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। যেখানে প্রথমে উদ্দীপকে আমি লক্ষ্য করতে পারছি যে উদ্দীপকটা আসলে দুইটা ভাগে ভাগ করা আছে। প্রথম ভাগে বলছে যে তোমার তিনটা বিন্দু দেওয়া আছে, আর এই তিনটা বিন্দু হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু। ওকে, আর পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি যে এখানে এই যে একটা সরলরেখার সমীকরণ দেওয়া, এখানে একটা সরলরেখার সমীকরণ দেওয়া, আর এই যে একটা সরলরেখার সমীকরণ, আর এই যে একটা, এটাও কিন্তু একটা সরলরেখার সমীকরণ। আচ্ছা, এটা কেমন সরলরেখার সমীকরণ বা এটা আদৌ সরলরেখার সমীকরণ কিনা এটা সম্পর্কে আমি সলিউশনে একটু পরেই আমি তোমাদের জানিয়ে দিব। ওকে, তার মানে সরলরেখার সমীকরণ বলে দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সৌজন্য সাপেক্ষে উদ্দীপকটা পড়ে ফেললাম। এখন সরাসরি চলে যাব আমরা আমাদের সমাধানে। তো ক নম্বর সমাধানে যেটা চাইছে যে বলছে পি ও কিউ বিন্দুগামী রেখার ঢাল নির্ণয় করো। তার মানে এমন একটা রেখা যেটা পি ও কিউ বিন্দু দিয়ে যায়। এই যে দেখো পি ও কিউ বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে এই রেখাটা যাওয়ার পথে কি পি বিন্দু এবং কিউ বিন্দুকে ক্রস করে চলে গেছে। তাহলে সেক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ যে এই সরলরেখাটা অবশ্যই কি বলতো পি বিন্দু এবং কিউ বিন্দুর উপরেই আছে। আবার তুমি এটাও বলতে পারো যে এই সরলরেখার উপরে অবস্থিত বা উপরিস্থিত একটা বিন্দু পি আর একটা বিন্দু হচ্ছে কি বলতো কিউ। তো এরকম সরলরেখার উপরে অবস্থিত যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে ঢাল নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি বলতো খুবই সহজ হয়ে যায়। ঢাল নির্ণয় সূত্র আমরা জানি, দেখো এখানে আমরা হচ্ছে একটু দেখে ফেলবো, এখান থেকে একবারে ঢালটা লিখে ফেলবো। দাঁড়াও, এই যে দেখো এখানে ঢাল বের করা আছে। তো ঢাল নির্ণয় সূত্রটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, দাঁড়াও একটা মিনিট। ওকে, এই যে দেখো যে ঢাল নির্ণয় সূত্র হচ্ছে কি যে এম, ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে কি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে এটাকে আমি ধরে নিতে পারি আমার হচ্ছে x1, এটাকে আমি ধরে নিতে পারি আমার y1, এটাকে আমি ধরে নিতে পারি x2, এটা হচ্ছে আমার y2। প্রথমে আমরা জানি যে বিন্দুর এই যে প্রথম মানটা হয় x এর মান, পরের মানটা কিন্তু y এর মান হয়। তো সেই জন্য যেহেতু এখানে দুইটা xy আছে, তো প্রথমটাকে x1, পরটাকে y1, তারপরটাকে x2, তারপরটাকে y2 ধরে নিচ্ছি। এই অনুপাতে যদি আমি মানগুলো বসাই তাহলে দেখো আমার হচ্ছে এই যে উপরে দেখো -3 আর +3 আসতেছে। কারণ কেন, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। মানে আমি যদি একটু বসাই তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা হবে এরকম। এই যে দেখো এটা মুছি, দেখো এখানে যদি বসাই দিই তাহলে কত -3। লক্ষ্য করে দেখো ব্যাপারটা কিন্তু এমনই হচ্ছে y2 মাইনাস y1, তার মানে কি -3 মাইনাস -3। তারপরে হচ্ছে কি বলতো x2 মাইনাস x1, তাহলে কি 7 মাইনাস 2। তো সেটা বড় কথা না, এটা কিন্তু মাইনাসে মাইনাসে দেখো এটা এখানে প্লাস হয়ে যাচ্ছে। তো 7 মাইনাস 2 করলে এখানে কত 5। তো এটাই যাই হোক না কেন, তো -3 আর +3 তার মানে কত বলতো উপরে কিন্তু 0, উপরে কত হচ্ছে 0। তো 0কে আমি যেই সংখ্যা দ্বারাই ভাগ করি না কেন, 0কে আমি যেই সংখ্যা দ্বারাই ভাগ করি না কেন আমার অ্যান্সার কিন্তু 0। তাহলে ঢালের মান কত চলে আসলো, 0 চলে আসছে। ঢালের মান কত আসছে, 0 চলে আসছে। আচ্ছা ভাইয়া, ঢালের মান কি আদৌ 0 হয়? 0 হলেও ব্যাপারটা কেমন হয় এটা আমি তোমাদের এই ভিডিওর শেষে যারা আসলেই শিখতে যাচ্ছ, জানতে যাচ্ছ তাদের জন্য অবশ্যই আমি বলে দিব যে এটা কিন্তু সলিউশনের পার্ট না, কিন্তু শুধুমাত্র যারা জানতে চায় শুধুমাত্র তাদের জন্য তোমরা শেষে একটু এই ভিডিওর মানে শেষ অংশটুকু একটু দেখো, যেখানে আমি এই যে তোমার এই ঢালটাও যে 0 হয় বা 0 হতেই পারে সেটা কিন্তু বুঝাই দিব। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে পেয়ে গেলাম তোমার হচ্ছে ঢালের মান 0 পেয়ে গেছি। এখন আমরা চলে যাব সরাসরি গ নাম্বার কোশ্চেনটাতে, সরাসরি খ নাম্বার কোশ্চেনটাতে। তো খ নাম্বার কোশ্চেনে যেটা বলছে আমি এখান থেকে একটু সেট করে নেই, একটু ওয়েট করো তোমরা। দেখো বন্ধুরা, আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে এখানে বলছে যে দেখাও যে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ সেটাই আমাদের সমকোণী ত্রিভুজ। কিন্তু আমরা এখানে আসলে কোণ দিয়ে কিছু করার না উপায় নাই ভাইয়া। যেমন এখানে পি কিউ আর এখানে বিন্দু দেওয়া আছে, এখন বিন্দু দিয়ে না আমি কোণটা বের করতে পারবো না যেটা 90 ডিগ্রি হচ্ছে কিনা। তো এটা না আমাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। তো সমকোণী ত্রিভুজের আরেকটা বাহু রিলেটেড কি কিছু আমরা জানি? হ্যাঁ জানি। আমাদের ওই যে পিথাগোরাস, বাবা পিথাগোরাস বলে গেছিলেন, গণিতবিদ ছিলেন উনি। কি বলছে যে পিথাগোরাস কি বলেছে, পিথাগোরাস বলছে দেখো সমকোণী ত্রিভুজের জন্য আলাদা বানাইছে। তাহলে পিথাগোরাসের কি মর্ম, যে অতিভুজ, এই যে অতিভুজ মানে সমকোণের বিপরীত বাহুটা, সমকোণের বিপরীত বাহুকে কি বলছে বলতো, অতিভুজ বলছে। দেখো সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এই অতিভুজ আর একটাকে আমি ধরে এটাকে আমি চাইলে লম্ব ধরতে পারি, আর এটা হচ্ছে আমার ভূমি। ওকে, যেহেতু কোনো কোণের উল্লেখ নাই তাহলে আমি এটাকে লম্ব, এটাকে আমি কিন্তু ভূমি ধরে নিতে পারি। কিন্তু অতিভুজ কিন্তু সবসময় ফিক্স, এই যে তোমার সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। এখন কথা হচ্ছে ভাইয়া
যে আচ্ছা আপনি অতিভুজ বললেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্রটা তো জানি। আচ্ছা ওইটা একটু পরে আসি, আগে সূত্রটা একটু লিখে নিই। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে কি বলতো, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু কি বলতো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া যে এই সূত্রটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্যই কিন্তু প্রযোজ্য, সমকোণী ত্রিভুজের জন্যই শুধুমাত্র প্রযোজ্য এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এইখান থেকে আমরা কিন্তু প্রমাণে যেতে পারি যে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে কি হবে না। ওকে, আচ্ছা তাহলে আমাদের আগে এই যে অতিভুজ মানে হচ্ছে বাহুগুলা জানা লাগবে, বাহুগুলা কি জানা লাগবে, বাহুগুলা জানা লাগবে। ঠিক আছে, তাহলে এক এক করে আমার হচ্ছে বাহুর মানগুলা বের করতে হবে। তো বাহুর মান কিভাবে পাবো, এই যে দেখো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই যে দেখো এটা আমার যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই যে দেখো আমি এক এক করে তোমার হচ্ছে মানগুলা বের করছি। তো দেখো ওখানে √61, তাহলে এটা হচ্ছে আমি ধরে নিলাম এটা কিউ, এটা হচ্ছে আমার আর এটা আমি পি ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে যে পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্বই তো পি কিউ বাহু, পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব পি কিউ বাহু। আর দুইটা বিন্দু জানা থাকলে বিন্দুর দূরত্ব মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র কি, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। দেখতে পাচ্ছ, x1 মাইনাস x2 হোল স্কোয়ার ডিভাইডেড না, আচ্ছা এটা একটু আমি স্পষ্ট জায়গায় লিখি। আচ্ছা এটা হচ্ছে পি কিউটা, বুঝতে পারছো আশা করি। এই যে দেখো তোমার হচ্ছে √x1 মাইনাস x2 হোল স্কোয়ার, তারপর কি বলতো প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটা আমরা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র। তাহলে পি বিন্দু আর কিউ বিন্দুর ক্ষেত্রে, কিউ বিন্দুর ক্ষেত্রে আমরা ধরে নিলাম হচ্ছে ধর এটা কিউপি, এটাকে আমি ধরে নিচ্ছি আমার x1, এটাকে আমি ধরে নিচ্ছি y1, এটাকে আমি ধরে নিচ্ছি x2, এটাকে ধরে নিচ্ছি y2। আমি কিন্তু আমার ইচ্ছা মতন এইভাবে ধরে নিতে পারি, কারণ কি বলতো পি থেকে কিউ বিন্দুর দূরত্ব যা, ধরো এটা পি আর এটা কিউ, তাহলে পি থেকে কিউ এর দূরত্ব যা, আবার কিউ থেকে পি এর দূরত্ব একই। তো তুমি এখান থেকে এখানে যাও তাও 5 মিটার, ধরো এখান থেকে এখানে আসতেও তোমার কি 5 মিটারই দূরত্ব অতিক্রম করে আসা লাগবে। ওকে, আচ্ছা তাহলে সেক্ষেত্রে এখন এই আরে একটু লিখে ফেলি, দ্বারা চলে গেছিল এই পরে, এটা হচ্ছে x1, এটা হচ্ছে আমার y1, এটা আমার x2, এটা হচ্ছে y2। তাহলে এই অনুপাতে যদি আমি মানগুলো বসাই দিই তাহলে x1 মাইনাস x2 কত হচ্ছে বলো তো, x1 মাইনাস x2 হবে যে 7 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 মানে কি মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো এখানে থাকতেছে শুধুমাত্র 5 স্কোয়ার, আর এখানে থাকবে কি বলতো তোমার 0। দেখো মাইনাস 3 আর প্লাস 3 করলে 0 হয়ে যাবে, তো রুট আর হচ্ছে স্কোয়ারে কাটাকাটি, তাহলে এখানে থাকবে কি বলতো 5। তো এই ঠিক এই সূত্রটা অ্যাপ্লাই করে তোমার হচ্ছে এই যে দেখো পি কিউ কিউ আর পি আর এর মানটা তুমি বের করে নেবে। এখন কথা হচ্ছে ভাইয়া, কথা হচ্ছে যে মানটা তো ভাই আমি বের করলাম, দূরত্ব বের করলাম, কিন্তু আমার অতিভুজটা কোনটা এটা তো আমার জানাই লাগবে। অতিভুজটা কোনটা, কেন জানা লাগবে অতিভুজটা, কারণ কি অতিভুজ তো এক পাশে আছে লম্ব ভূমি, এইটা আপনি হচ্ছে ধরেন চেঞ্জ করে লিখতে পারেন, ভূমিকে লম্ব ধরতে পারেন, লম্বকে ভূমি, এটা কোনো ব্যাপার না। এটাকে আমি দুইটা এক পাশে যোগ অবস্থায় আছে। কিন্তু আবার অতিভুজ আপনি যদি এইভাবে করে ফেলেন যে লম্বকে স্কোয়ার করছেন, হ্যাঁ লম্বকে স্কোয়ার করছেন আর এখানে অতিভুজ, হ্যাঁ তাহলে হবে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু কি ভূমি স্কোয়ার, শেষ, পিথাগোরাস চলে আসবে আকাশ থেকে। ঠিক আছে, আকাশ থেকে এসে আমাদের দিবে মাথা ফাটায়, কি করলি তুই এটা, ঠিক আছে এটা কিন্তু করা যাবে না। তার মানে অতিভুজ কিন্তু পিথাগোরাস যেভাবে বলে গেছে যে অতিভুজ এক পাশেই থাকবে, ঠিক আছে, বেচারারে আর আকাশ থেকে নামানো যাবে না। তো অতিভুজ থাকবে এক পাশে, লম্ব আর ভূমি থাকবে আবার আরেক পাশে। এখন ভাইয়া তোমার এখানে সমকোণ, আপনি বললেন যে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, কিন্তু সমকোণই তো জানি না কোনটা, এখানে তো কোণ বের করার অপশনই নাই, তাহলে আমি কীভাবে বুঝবো? ভাই বোঝার অপশন আছে, অপশনটা কি জানো, এই যে দেখো আমার এই যে তুমি হচ্ছে আঙ্গুলার দিকে তাকাও, এখানে দেখো তোমার এটা দেখো একদম 90 ডিগ্রি করতেছে, ঠিক আছে, তাহলে দেখো এই কোণটা কিন্তু অনেক বড়, বেশ বড়, তাহলে এই কোণ যত বড় দেখো এর বিপরীত বাহুটাও কিন্তু তত বড় হচ্ছে। দেখো এই কলমটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, দেখো এখন আমি আস্তে আস্তে কোণটা ছোট করবো, তার দেখো কলমের এটাও ছোট হতে যাচ্ছে, দেখছো দেখছো এই যে দেখো ছোট হচ্ছে, ঠিক আছে, তার মানে আমার কোণ যত ছোট বিপরীত বাহু কি তত ছোট, আর কোণ যত বড় বিপরীত বাহুটাও দেখছো কত বড়, আর কোণ যত ছোট বিপরীত বাহুও ছোট, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ভাইয়া এইখানে আমার যে কাজটা সেটা হচ্ছে যে দেখো এখানে কিন্তু সব থেকে বড় কোণ এই সমকোণই ভাইয়া, সব থেকে বড় কোণ সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু যেহেতু অতিভুজ, তার মানে এই লম্ব আর ভূমির মধ্যে অতিভুজটা আসলে সব থেকে বড় হবে।
অতিভুজটা সব থেকে বড় হবে। এখন তোমরা বলবা যে তাহলে ভাই একটা পেলাম 5 একটা 6 একটা বেশি √61, তার মানে 6ই বড়। এখানেই ভাইয়া ভুল হয়ে যাবে, আমার কিন্তু √61 এর মান কত আমরা জানি না। তো √61 করে দেখতে হবে, যে দেখো যে ক্যালকুলেটরে √61 লিখবা, এরপরে দেখবা √61 7.81 7.81 দেখছো, এই মানটাই কিন্তু বড়, এই মানটাই হচ্ছে বড় মান। তাহলে অবশ্যই এটাই হবে কি আমার অতিভুজ, এটাই হবে অতিভুজ, এটাকে হতেই হবে অতিভুজ। ওকে, তাহলে √61 হচ্ছে আমার অতিভুজ। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি পিথাগোরাসের সূত্র একবার অ্যাপ্লাই করে দিই এখানে, এই যে দেখো তোমার লম্ব স্কয়ার, এটি একটু একবারে করে দাও এখানে, এই যে দেখো তোমার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে কত আসলো 61। এখন আবার এই সেমটা আবার এই পাশ থেকে অতিভুজ স্কয়ার, তার মানে কি √61 স্কয়ার মানে কি এই যে তোমার 61। এটা দুটো আমি চাইলে এইভাবেও লিখতে পারি, আবার কেউ যদি মনে করে যে না ভাই আমি এটা √61 এটা আলাদা লিখবো আর এই অংশটাকে আমি আলাদা লিখবো, যে এই যে কিউ আর স্কয়ার, যে কিউ আর স্কয়ারটাকে যে আলাদা লিখবো, কিউ আর স্কয়ার তার মানে কি √61 স্কয়ার, এইভাবেও লেখা যাবে, এইভাবে লেখা যাবে, তোমরা যেভাবে লিখতে যাও সেইভাবেই তোমার হচ্ছে হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে অতএব এই যে কি LHS = RHS, তাহলে অতএব কি হবে বলতো, PQR একটি সমকোণী ত্রিভুজ হবে, PQR একটি সমকোণী ত্রিভুজকে যদি একবার এই লাইনে লিখতে চাও তাহলে সে কিন্তু এভাবে লিখতে পারবে। আশা করি বন্ধুরা তোমরা এই সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে সরাসরি চলে যাবো আমাদের গ নাম্বার কোশ্চেনটাতে। দেখো বন্ধুরা, গ নাম্বার কোশ্চেন আমার যেটা চাইছে যে 2 নং এর সমীকরণ 4টি, যে 2 নং মানে যে এদের এই সমীকরণ 4টি দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে যে 2 নং এ যে 4টা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এই সরলরেখা দিয়ে যে চতুর্ভুজটা গঠন হয় সেই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা আমরা একটু দেখে নিই যে চতুর্ভুজটা আসলে কেমন হতে পারে। তাহলে গ নাম্বার, তাহলে আমরা চিত্র একটু আঁকি। ধরো এটা একটা এইভাবে যাচ্ছে, একটা একটু এইভাবে, একটা এইভাবে, আর আরেকটাকে আমি একটু বাঁকা ধরে নিচ্ছি। কেন বাঁকা ধরে নিচ্ছি আমি একটু পরে বোঝাচ্ছি, ঠিক আছে? ধরো যেভাবে এটা ধরে নিলাম, কেন গেল এটা আমরা একটু পরেই বুঝতে পারবো, যে আপনি এটা কিভাবে বুঝলেন যে এটা এইভাবে যাবে বা এগুলো যে সোজা যাবে। ওকে, এই যে দেখো এখন আমি এক এক করে আগে সরলরেখার সমীকরণগুলো বসাই, নামকরণ করি, নামকরণ করলে তোমাদের জন্য আরেকটু ইজি হয়ে যাবে বোঝা ব্যাপারটা। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখো প্রথমটা আমার বলছে x + 3y = 13, x + 3y = 13। তো আমি ধরে নিচ্ছি যে আমার এই যে এইটা হচ্ছে আমার x, এটা আমি এই পাশে লিখি, এটা হচ্ছে আমার x, x + 3y = 13। ওকে, এটা আমার 1 নম্বর সমীকরণ। তার মানে এই পাশে আমি দিচ্ছি হচ্ছে আমার সমীকরণটা লিখতেছি, আর এটা হচ্ছে এদের নামকরণটা, মানে 1 নম্বরটা। আর 2 নম্বরটা হচ্ছে x + y = 3। তাহলে এখানে হচ্ছে আমার x + y = 3, এটাকে আমি নামকরণ করব 1 না, এটা 2, এটা কিন্তু 2 নাম্বারটা। আর 3 নাম্বারটা হচ্ছে কি বলতো, আমার x + y = 5। তার মানে x + y = কি বলতো 5, এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণটা। আর 4 নম্বর সমীকরণ হচ্ছে, দেখো একটু উইয়ার্ড, তো 4 নম্বর সমীকরণটা একটু যেভাবে দিলাম কি বলতো y = 3, 4 নম্বর সমীকরণ y = 3। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া যে আপনি কিভাবে বুঝলেন যে এটা ব্যাপারটা দেখতে একটু এমনই হবে, আগে সেটাকে একটু বুঝে নেই যে এটা কেন হচ্ছে। তো দেখো বন্ধুরা, প্রথমে যে ব্যাপারটা সেটা যে দেখো এই যে তোমার 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ দুটো একটু দেখো তো। আর এবার এদের চিত্রটা দেখো, এরা কি কখনো একে অপরকে ছেদ করবে বলো? দেখো দেখে মনে হচ্ছে যে এই সরলরেখা দুইটা একে অপরকে কখনোই কি করবে না বলো তো, ছেদ করবে না। যদি ছেদ না করে তাহলে কোনোদিন কি ছেদবিন্দু পাওয়া যাবে? ছেদবিন্দু কিন্তু কখনোই পাওয়া যাবে না। আর সরলরেখার ছেদবিন্দু কিভাবে জানি পায়? সমীকরণ সমাধান করে। ওকে, তাহলে সরলরেখার ছেদবিন্দু পাওয়া যাবে কি করে? সমীকরণ সমাধান করে। সেটা এখানে লিখে রাখি, সমীকরণ সমাধান, ঠিক আছে? সমাধান করে কি পাওয়া যাবে? ছেদবিন্দু পাওয়া যাবে। সরলরেখার ছেদবিন্দু কিভাবে পাওয়া যাবে? সমীকরণ সমাধান করে। ওকে, ছেদবিন্দু পাওয়া যাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, যে সমীকরণ সমাধান করে ছেদবিন্দু পাওয়া যাবে।
কিন্তু আমার তো এখানে এই দুইটাকে দেখো, তুমি যেই উপায়ে চেষ্টা করো না কেন, এই দুইটাকে কিন্তু কখনো তুমি সমাধান করতে পারবে না। এই দুইটা সরলরেখাকে কখনোই সমাধান করা যাবে না। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখো বলতে পারি যে এই দুইটার আসলে কোনো ছেদবিন্দু নাই। তো সেই জন্য এই দুইটা সরলরেখা আসলে এইভাবে দিছে, দেখতে পাচ্ছ? কিন্তু এই যে তোমার 1 আর 4 না আবার সমাধান আছে। দেখো এই যে দেখো ওয়াইয়ের মানটা তুমি এখানে বসা দিতে পারো। তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই এই যে দেখো 1 আর 4 কোনো না কোনো সময় জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে একে অপরের সাথে কিন্তু অবশ্যই মিলবে। জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে তীর চিহ্ন দিয়ে দেখায় কি সরলরেখার কোনো শেষ নাই। তার মানে কি জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে এরা অবশ্যই কি হবে, মিলবে। এরা এখন মিলতেছে না, কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিন্তু অবশ্যই মিলবে, এদের ছেদবিন্দু আছে। সেই জন্য এই যে ওয়াইটা, এই যে এইটা 4 নম্বরটা একটু বাঁকা দিছি আমি, 4 নম্বরে একটু বাঁকা দিছি। ওকে, এটাই আমার কারণ ছিল যে তোমার এই চিত্রটা এইভাবে অঙ্কন করার। এখন আমরা ছেদবিন্দু বের করব, কারণ যদি আমাদের ক্ষেত্রফল জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই ছেদবিন্দুগুলো জানা লাগবে। দেখো ছেদবিন্দুগুলাই হচ্ছে শীর্ষবিন্দু, ছেদবিন্দুগুলাই শীর্ষবিন্দু। তাহলে সেই ক্ষেত্রে আমি নামকরণ করে দিলাম। ধরো আচ্ছা, এখানে কি নামকরণ করা হয়েছে? না না, কিছু নামকরণ করা হয়নি। আমি জাস্ট নিজের মতন র্যান্ডমলি দিয়ে দিব। এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা আমার বি বিন্দু, এটা সি, আর এটা হচ্ছে আমার ডি বিন্দু। তো তুমি প্রথমে লক্ষ্য করো যে ভাইয়া কি বলছি, যে সমীকরণ সমাধান করে ছেদবিন্দু পাওয়া যাবে। তাহলে এক এক করে সমীকরণ সমাধান করতে হবে। তো দেখো একটু লক্ষ্য করে দেখো ভাই, যে 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা, এই 2 নাম্বার আর হচ্ছে যেখানকার 1 নাম্বারটা, 2 আর 1 একে অপরকে কি করছে বলো তো, ছেদ করছে। তাই তো তোমার এখানে এই বিন্দুর উৎপন্ন হয়েছে। 2 নাম্বারটা আর হচ্ছে 1 নাম্বারটা যদি তোমরা লক্ষ্য করে দেখো, এই 2 আর 1 একে অপরকে ছেদ করছে বলেই তোমার এই বিন্দু উৎপন্ন হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি লিখবা, যে 1 ও 2 এর ছেদবিন্দু এ হলে, ওকে, 1 ও 2 এর ছেদবিন্দু এ হলে ছেদবিন্দু এ হলে কি হবে বলো তো, ছেদবিন্দু এ হলে তাহলে আমি সমীকরণ, দেখো সমীকরণ সমাধান করে ছেদবিন্দু পাওয়া যাবে। ওকে, সমীকরণ সমাধান করে ছেদবিন্দু পাবো। তাহলে সমীকরণগুলো কিভাবে সমাধান করা যায়, এই যে দেখো তোমার 1 নম্বরটা কি দেওয়া আছে, x + 3y = 13, আর হচ্ছে 2 নম্বরটা দেওয়া আছে x + y = 3। তাহলে দেখো ভাই, আমরা হচ্ছে যে কোনো 3টা টোটাল মোট উপায় আছে। একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা অপনয়ন, আর হচ্ছে কি বজ্রগুণন। বজ্রগুণনটা আমরা খুব বেশি একেবারে ব্যবহারই করি না। আমরা হয় প্রতিস্থাপন দিয়ে করব, না হয় অপনয়ন দিয়ে করব। অপনয়ন মানে হচ্ছে কি বলতো, যে কোনো একটাকে অপসারণ করতে হবে, হয় এক্স এই চলকটাকে অপসারণ করতে হবে, না হয় ওয়াই চলকটাকে অপসারণ করতে হবে। ওকে, যেটা তোমার কাছে সহজ মনে হয়। প্রতিস্থাপন কি, যে কোনো একটা চলকের মান অপর একটা চলকে বসানো তোমার হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। তো তোমার যেটা সহজ মনে হবে তুমি সেটাই করবা। আমার কাছে এটা মনে হচ্ছে যে দেখো, আমি যদি 1 আর 2টা বিয়োগ করে দিই, তাহলে দেখো আমার এই একটা চলক না অপসারণ হয়ে যাচ্ছে। একটা চলক দেখো এক্স নামের চলকটা অপসারণ হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব এখন, যে এই দুটাকে বিয়োগ করে দিব, ঠিক আছে, একটু পাশে লিখে দিব 1 - 2 করে, ধরো 1 - 2 করে, ঠিক আছে, 1 - 2 করে এটা একটু পাশে সরাই দেই। ওকে, 1 - 2 করলে এটা কি হচ্ছে বলতো, সবগুলো চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বাম পাশের সাথে বাম পাশ বিয়োগ হচ্ছে, ডান পাশের সাথে ডান পাশ। দেখো সবগুলো চিহ্ন একটু পরিবর্তন করে লিখবো, তাহলে কি, কারণ মাইনাস মানে কি, চিহ্ন পরিবর্তন, মাইনাস মানে চিহ্ন পরিবর্তন। ওকে, তাহলে 3y থেকে y চলে গেলে এখানে থাকবে কি 2y = 13 থেকে 3 গেলে কত হবে 10। অতএব y = কত হলো বলতো, 2 হলো, 2 না 5, কারণ 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5 হচ্ছে। তাহলে দেখো যে এই যে এই বিন্দুর, আমি একটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমাকে বের করতে হয়, তাহলে অবশ্যই x অক্ষের মান y অক্ষের মান জানা লাগে। তো দেখো আমি y অক্ষের মানটা পাইছি, এখন x অক্ষের মান কোথা থেকে পাবো, এই যে এখান থেকেই পাবো। তাহলে আমি একটা কাজ করি, যে কোনো এই যে দেখো y এর মানটা আমি যে কোনো একটা সমীকরণে বসাই দিই। তাহলে আমার কাজ, সমীকরণ যে কোনো বলতে 1 আর 2 এর মধ্যে যে কোনো একটা। তাহলে y এর মান আমি মনে হয় তোমার 2 এ বসানোই বেটার হবে মনে হচ্ছে। তাহলে y এর মান 2 এ বসিয়ে, ওকে, 2 এ বসালে কি আসতেছে আমার x, তারপরে হচ্ছে প্লাস y এর মানটা হচ্ছে কত জানি 5 = তোমার এখানে 3। তাহলে অতএব x = কত হবে বলো তো, 5 এই পাশে চলে আসলে -5, 3 - 5 তার মানে কত হচ্ছে -2।
ওকে -2। তার মানে আমার হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে, এই দেখো এ বিন্দুর স্থানাঙ্কটা, এ বিন্দুর স্থানাঙ্ক হবে x এর মান হবে -2, y এর মান কত বলো তো 5, y এর মান 5। তাহলে আমরা কিন্তু এ বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে একে একে বাকিগুলো। ঠিক একই রকম ভাবে সমীকরণ সমাধান করে করে আমাদের বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দুটা বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো বন্ধুরা, আমরা হচ্ছে এখান থেকে এখন এই দেখো বি বিন্দুটা বের করব। তো বি বিন্দুটা কিভাবে উৎপন্ন হয়েছে দেখো, এই যে 4 নাম্বারটাই, যে এখানকার 4 নাম্বারটা, এটা যদি তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়, এটা হচ্ছে 4, ওকে 4 হচ্ছে এই যে দেখো 4, ঠিক আছে। যদি 4 নাম্বারটা এই যে দেখো, এটা তো এটা এখানে, তো 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার আর হচ্ছে দেখো ছেদবিন্দুগুলো, দেখো ছেদবিন্দুগুলা দেখো একটু নতুন করে একটু দিয়ে দেই, টেকনিক্যাল ইস্যু। আচ্ছা তাহলে হচ্ছে দেখো এই যে 4 নাম্বারটা আর হচ্ছে এখানকার 2 নাম্বারটা, তুমি দেখতে পাচ্ছ যে 4 আর হচ্ছে 2 নাম্বারটা ছেদ করছে বলে এখানে উৎপন্ন হয়েছে হচ্ছে কোন বিন্দুটা, বি বিন্দুটা। তাহলে যদি বি বিন্দু পাইতে হয় তাহলে তোমাকে কি করতে হবে বলো তো, 4 আর 2 এর, তাহলে 4 ও 2 এর, 4 ও 2 এর ছেদবিন্দু, 4 ও 2 এর ছেদবিন্দু হচ্ছে কি বলতো তোমার বি। 4 ও 2 এর ছেদবিন্দু বি হলে তাহলে এখন কিভাবে সমাধান করতে পারবো আমরা, এখানে 4 নাম্বারটা হচ্ছে কি y = 3 আর এখানে হচ্ছে x + y = 3। তো দেখো এটা আমি প্রতিস্থাপন করলেই হয়ে যাবে। প্রতিস্থাপন মানে কি, দেখো এই y এর মানটা আমি যদি এখানে বসাই দিই তাহলে কাজ শেষ। y এর মান কত নম্বরে বসিয়ে বলো তো, এই যে তোমার এটা কত, 2, y এর মান 2 এ বসিয়ে, 2 এ বসিয়ে, ঠিক আছে, বসিয়ে কি পাচ্ছি, এই দেখো যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে তোমার 3, y এর ভ্যালু 3 আর হচ্ছে দেখো এটা ভালোভাবে দেখি, y এর ভ্যালু 3 আর হচ্ছে এখানে 3। তাহলে সেই ক্ষেত্রে x = কত হবে, 0। তাহলে x = 0 আর y এর মান কত হবে, কোথায় বসাবো, y এর মান আর কোথাও বসানো লাগবে না, দেখো y এর মান দেওয়াই আছে 3, y = 3। ওকে, এইটা হচ্ছে কি বলতো একটা সরলরেখার সমীকরণ। কেন সরলরেখার সমীকরণ আমি সেটাও বলে দিব, বললাম তো যে কিছু বেসিক পার্ট আমি তোমাদের লাস্টে একদম ভালোভাবে বোঝানোর জন্য আমি রেখে দিয়েছি। তো যারা আসলে শিখতে চাও, জানতে চাও, তারা হচ্ছে ওই পার্টটুকু অবশ্যই দেখবে। ওকে, আচ্ছা তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এখনকার নতুন বিন্দু আসলো বি বিন্দু। বি বিন্দু কত হচ্ছে আমার 0, x এর ভ্যালু 0 আর y এর ভ্যালুটা কত বলতো 3। ঠিক একই রকমভাবে আমি হচ্ছে বাকি বিন্দুগুলো তোমার একটু কষ্ট করে হলেও বের করে ফেলবো। ওকে, কিভাবে বের করবো আমি তোমাদের একটু বলে দিচ্ছি। এই দেখো এই পরবর্তীতে আবার কোন কোন বিন্দু ছেদ করতেছে, কোন কোন সরলরেখা ছেদ করতেছে আর বিন্দু উৎপন্ন হচ্ছে, দেখো 3 আর হচ্ছে 4 নাম্বারটা দেখতে পাচ্ছ তুমি, 3 আর 4, 3টা দেখা যাচ্ছে না, 3, এই যে 3 3 3। ওকে, 3 আর হচ্ছে 4, 3 আর 4 ছেদ করছে বলে সি বিন্দু উৎপন্ন হয়েছে। তাহলে এখানে আমি দিব কি বলতো, এখানে দিচ্ছি হচ্ছে আমি 3 আর এখানে আমার 4। ওকে, 3 আর 4, 3 আর 4 এর ছেদবিন্দু হচ্ছে কি বলতো, আমি একটু এটাকে দূরে সরাই নিয়ে আসি, ওটা আবার একের সাথে মনে হচ্ছে। এই দেখো 3 আর 4 এর ছেদবিন্দু হবে হচ্ছে আমার সি, তাই তো, সি হলে, ওকে সি হলে তাহলে এটা আমি কিভাবে পাবো বলতো, যে 3 আর 4, তো 4 এ দেখো y এর ভ্যালু 3 দেওয়া আছে আর 4 নাম্বারটা হচ্ছে কত বলতো, x + y, ও না 4 হচ্ছে 4ই তো এটা, আর 3 হচ্ছে ওই যে x + y = কত বলতো 5। তাহলে সেই ক্ষেত্রে আমার এটা এখানে বিন্দু কত হবে, y এর ভ্যালু যদি বসাই, দেখো y এর মান ওই আগের মতন, y এর মান তুমি হচ্ছে 4 এ বসাবে, 4 এ বসালে তোমার মানটা কত হচ্ছে 3, 3 পাশে চলে গেলে x = 2 আসবে, দেখো x = 2। তো আমরা একটু দ্রুত করে ফেলতেছি, না হলে আমাদের অনেকখানি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমরা প্রথমেই দেখে ভয় পেয়ে যাবে যে এত বড় নাকি। আসলে বড় কিছুই না, আমরা হচ্ছে একটু ক্যালকুলেশন আমাদের আছে আর কি। তাহলে হচ্ছে এখানে কত আসতেছে, x এর ভ্যালু আসতেছে 2 আর y এর ভ্যালুটা কত আসতেছে বলো তো 3, x এর ভ্যালু 2, y এর ভ্যালু 3। তাহলে আমরা সি বিন্দু পেয়ে গেলাম। এখন আমাদের ডি বিন্দুটা বের করতে হবে। ডি বিন্দুটা কিভাবে উৎপন্ন হয়েছে, তোমার দেখো যে 3 আর হচ্ছে 1, দেখতেছো 3 আর হচ্ছে 1, 3 আর 1 গিয়ে ছেদ করছে, সেজন্য ডি বিন্দু উৎপন্ন হয়েছে। তাহলে 3 আর 1 এর ছেদবিন্দুটা বের করতে হবে। আচ্ছা 3 তো আসি, 1টা, এটা শুধু 1 হবে, ওকে 1। তাহলে 3 আর হচ্ছে 1 এর ছেদবিন্দু কি হচ্ছে বলতো, ডি হলে
ডি যদি হয় তাহলে সেক্ষেত্রে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো বন্ধুরা, আমরা হচ্ছে ডি হলে তাহলে ডিটা আমরা কিভাবে পাবো, যে দেখো তোমার 1 আর হচ্ছে 3, 1 আর 3, তাহলে 1 নাম্বারটা হচ্ছে কি বলো আমাদের, ওই যে দেখো x প্লাস 3y ইকুয়ালস টু 13, আর হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে কি বলতো, ওই যে x প্লাস y ইকুয়ালস টু 5। আচ্ছা, আমার মনে হয় এটা প্রতিস্থাপন আর করবো না, এটা হচ্ছে এখন অপনয়ন করলেই বাদ চলে যাবে, দেখো মাইনাস করলেই বাদ চলে যাচ্ছে, এখানে শুধু লিখে দিব যে 1 না সরি, আচ্ছা হ্যাঁ 1ই তো, 1টা আগে লিখছি না, 1 মাইনাস 3 করে, তাহলে 1 মাইনাস 3 করে এতটুকু লিখলেই হয়ে যাবে। তুমি বিয়োগ করতেছো, বিয়োগ মানে কি, যাকে বিয়োগ করতেছো সেটার কি চিহ্ন পরিবর্তন, ঠিক আছে, মানে যেটা থেকে যেটা বিয়োগ করব, এই যে দেখো নিচেরটা, দেখো আমি 3টাকে কিন্তু বিয়োগ করতেছি, ওকে 3কে বিয়োগ করতেছি, তাহলে বিয়োগ করলে, আর এটা কিন্তু বিয়োগ সাইন, এটা যদিও একটু ভালো করে লিখে দাও, এটা বিয়োগ, এটা হচ্ছে এই যে 3, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এটা যদি আমরা করি তাহলে আমরা অবশ্যই যে নিচে দেখো 3টা বিয়োগ হচ্ছে, তো 3-এর যতগুলো সাইন আছে সবগুলো কিন্তু চেঞ্জ করে দিতে হয়, তাহলে এক্স এক্স কাটা, তাহলে এখানে থাকলো কি বলো তো 2y ইকুয়ালস টু 8, অতএব y ইকুয়ালস টু কত বলো তো 4। এখন এই y এর মানটাই আমরা হচ্ছে এই যে 3-এ বসাই দিই, 3-এ, তাহলে আমাদের x এর মান চলে আসবে, তাহলে y এর মান 3 নংয়ে বসিয়ে পাই, 3 নং বা 3-এ বসিয়ে কি পাই একটু দেখি, 3-এ বসালে তোমার হচ্ছে যে কাজটা হবে যে তোমার x প্লাস 4 ইকুয়ালস টু কত হচ্ছে 5, তাহলে 4 এই পাশে চলে গেলে x ইকুয়ালস টু 1, তাহলে সেক্ষেত্রে আমার বিন্দুটা হচ্ছে কি বলো তো, ডি বিন্দুটা আসতেছে আমার x এর ভ্যালু হচ্ছে 1 আর y এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 1,4, এই হচ্ছে আমার মোট 4টা বিন্দু, ওকে, এই হচ্ছে মোট 4টা বিন্দু, ঠিক আছে, মোট 4টা বিন্দু। এই 4টা বিন্দুর এখন আমাদের ক্ষেত্রফলটা মনে হয় বের করতে বলছে, সমীকরণ দ্বারা চতুর্ভুজের গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে, ওকে। এখন কথা আরেকটা, সেটা হচ্ছে এই বিন্দুগুলো যদি আমি একটু স্থাপন করে দেখি, দেখো যে ঘড়ি কাটা বিপরীত দিকে, দেখো ঘড়ি কাটার বিপরীত দিকে, মানে আমি ধরো এ থেকে বি তে গেলাম, তারপরে সি, তারপরে ডি, এইগুলো এইভাবে গেলেই মনে হয় আমার হচ্ছে এ বি সি ডি, এভাবে যদি ঘুরে যাই তাহলে কিন্তু আমরা চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে লিখবো, এখন আমার কোনো বিষয় লাগবে না, এখন শুধু জাস্ট এই যে এ বি সি ডি এর ক্ষেত্রফল কি হচ্ছে হাফ থাকবে, তারপরে কি বলতো তোমার এই যে এখানে, ওহো আগে থেকে নির্ণায়ক, ঠিক আছে, হাফ দিব, তারপরে নির্ণায়ক সাইন দিয়ে বিন্দুগুলো বসানো শুরু করব। প্রথম বিন্দু -2,5, মানে সবসময় উপরে থাকবে কি বলতো এক্স এর মানগুলো সবসময় উপরে থাকবে, ওয়াই এর মানগুলো নিচে। তারপরে কি 0,3, মানে 0 কমা না, 0 আর 3, তারপরে সিতে কি 2, 3, তারপরে 1, 4। এখন চিন্তা করে দেখো 1, 4, উপরে সব এক্স এর মান, নিচে সব ওয়াই এর মান, চিন্তা করে দেখো ভাইয়া, যে তুমি ধরো শুরু করছো এখানে এ বিন্দু থেকে, তুমি বিতে গেছো, বি থেকে তুমি সিতে গেছো, তারপরে তুমি ডি থেকে থেমে গেছো, তার কি তোমার হলো চতুর্ভুজ, হলো না কিন্তু, যতক্ষণ না তুমি আবার পুনরায় আগের বিন্দুতে ফিরে আসতেছো। তো সেই জন্য এখানেও কি আমার চতুর্ভুজ পাইতে হলে কি করতে হবে, পুনরায় ফিরে আসতে হবে, যেই বিন্দু থেকে শুরু করছি ওই বিন্দুটা আবার লিখতে হবে। এইটু লিখে ফেললাম, এরপরে এখন আমি জাস্ট কি করব, নির্ণায়কের কাজ করব, তাহলেই আমার শেষ। নির্ণায়কের কাজ কি, একটা ছোট্ট গল্পের মাধ্যমে, গল্পটা কি আমাদের সফলতার গল্প, যেটা ব্যর্থতা দিয়ে শুরু হয়, যে দেখো এই যে দেখো, ঠিক আছে, ব্যর্থতা হচ্ছে কি, এই যে দেখো, যে তোমার প্রথমে এই যে তুমি অনেক উপরে ছিল, উপর থেকে যে নিচে নামতেছো, দেখছো উপর থেকে নিচে, প্রথমে আমাকে এইভাবে আড়াআড়ি গুণ করতে হয়, এইভাবে আড়াআড়ি গুণ করতে হয়, তাহলে কত হয় -6। দেখো মাইনাস কেন হলো, কারণ এটার আগে প্লাস, দেখো 3 এর আগে প্লাস, এটার আগে মাইনাস, এইভাবে আড়াআড়ি গুণ করবো, তাহলে কি -6, এরপরে 0-এর সাথে গুণ করলে 0, 4 দুগুণা 8, তারপরে 5, চিহ্নগুলো কীভাবে পেলাম, এই যে প্লাস, এটাও +5 +1, তো গুণ করলে প্লাসে প্লাসে প্লাসই হয়। এরপর আমরা মাইনাস সাইন দিব, মাইনাস সাইন দিয়ে এরপরে নিচ থেকে যে উপরে যাব, এখন হবে কাম ব্যাক। এই যে দেখো একে একে এতবার কি আমরা ব্যর্থ হব না, ঠিক আছে, এতবার তো ব্যর্থ হব না, আমরা একে একে এবার সফল হবো। এই দেখো সফলতা কি, নিচ থেকে উপরে উঠে যাব। এটা গল্পটা শুধুমাত্র বলার কারণটাই হচ্ছে কি, যে যেন তোমরা সিকোয়েন্সটা মনে রাখতে পারো, যে প্রথমে নিচে নিচে গুণ, এভাবে আড়াআড়ি, তারপর কি বলতো নিচ থেকে উপরে উপরে গুণ। ওকে, তাহলে 5 0 কত হচ্ছে 0, তারপরে 3 দুগুণা 6, আর এখানে কিন্তু অবশ্যই যে তীর চিহ্নগুলো তুমি দিবে না, জাস্ট আমি গুণ দেওয়ার জন্য তোমাকে বোঝাচ্ছি, 3 1 3, তারপরে দেখো এখানে আবার কি, এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণা 8, ব্যাস কাজ শেষ। ক্যালকুলেশন করলে যেইটা আসবে সেটাই হবে আমার উত্তর, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে উত্তর। ওকে, তাহলে উত্তরটা কত আসে, আমরা হচ্ছে
চাইলে ক্যালকুলেটারে দেখে নিতে পারি। ওকে, এতটুকু কাজে। আর হচ্ছে -6 8 + 5, এরপরে হচ্ছে এখানে আসছে 7, এরপরে মাইনাস, এখানে যে চিহ্নটা আসবে সেই চিহ্নটা কিন্তু এই মাইনাসের জন্য পরিবর্তন হয়ে যাবে। দেখা যায় কি চিহ্ন আসে তোমার হচ্ছে 6 + 3 - 8 কত আসে 1 + 1 আসে, তো সেটা -1 হয়ে যাবে যেটা। অতএব 7 - 1 কত হয় বলো তো, হাফ ইন্টু 6, যেটাকে কাটাকাটি করলে তোমার 3। হাফ দিয়ে গুণ মানে কি বলো তো, 2 দিয়ে ভাগ। হাফ দিয়ে গুণ মানে 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে কত হয় 3 বর্গ একক। এটাই হচ্ছে আমার ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল। আর এখানে কিন্তু অবশ্যই বর্গ একক সাইনটা দিতেই হবে, মানে ইউনিটটা। তুমি যদি একক যদি মিস করে দাও কখনো, তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু নাম্বার কর্তন হয়, প্রবল সুযোগ থেকে যায়। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটাই ছিল আমাদের মেন সলিউশনটা। এখন ধরো প্রথমেই আমাদের কোশ্চেনটা ছিল যে ক নাম্বারে যে ঢাল আসলে শূন্য কেন, শূন্য কখন হয়। তাহলে এই উত্তরটা আছে আসলে ঢালের সংজ্ঞাতে। তো ঢালের সংজ্ঞা আমাদের বলে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এখন ধনাত্মক দিক কোনটা ভাই, এটা যদি ঘড়ি হয় না, দেখো এটা যদি ঘড়ি হয়, এটা হচ্ছে ঘড়ি কাটার দিকে ঘুরলাম, আর এটা হচ্ছে কি ঘড়ি কাটার বিপরীত দিকে। তো কোনো সরলরেখা যদি দেখো এক্স অক্ষের, এই যে দেখো এক্স অক্ষ থেকে দেখছো ঘড়ি কাটা বিপরীত দিকে ঘোরাই, মানে হচ্ছে কি বলতো, এটাই হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক। এই যে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরলাম না, দেখো বাম দিকে ঘুরলাম, এটাই হচ্ছে ঘড়ি, এই যে তোমার এক্স অক্ষের ধনাত্মক দিক। ওকে, তো ধনাত্মক দিকে ঘুরে, দেখো ধনাত্মক দিকে ঘুরে, দেখো ধনাত্মক দিকে ঘুরে আমি যেই কোণটা পাই, যে কোণ উৎপন্ন করে, দেখছো ধরো আমি ধরে নিলাম এখানে থিটা কোণ উৎপন্ন করে, আমি ধরে নিতেই পারি থিটা কোণ উৎপন্ন করে। তাহলে যদি থিটা কোণটা উৎপন্ন করে, তাহলে তার ট্যানজেন্ট আবার কি, ট্যানজেন্ট হচ্ছে ভাইয়া ওই যে আমরা সাইন কস ট্যান ত্রিকোণমিতিতে শিখছি না, সেগুলো। আর ওই যে ট্যান হচ্ছে কি ট্যানজেন্টের ছোট নাম, মানে ডাক নাম, ভালোবেসে ওকে ট্যান ডাকি, কিন্তু ওর পুরাটা নাম থাকে না আমাদের, বড় নাম ভালো নাম। তো এই ভালো নামটা হচ্ছে কি বলতো ট্যানজেন্ট, আর ডাক নাম ট্যান, শর্ট ফর্ম। ঠিক আছে, তাহলে কি হবে, তার যদি থিটা কোণ উৎপন্ন করে, তার ট্যানজেন্টই, তার ট্যানজেন্ট মানে তার ট্যানই, এই যে ট্যান, এই যে ট্যান থিটাই হবে কি বলতো ঢাল। ট্যান থিটা ইকুয়ালস টু ঢাল। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্ট মানে ট্যান থিটা ইকুয়ালস টু কি হয় বলতো ঢাল। এখানে যদি এ কোণ উৎপন্ন হইতো তাহলে ট্যান এ ইকুয়ালস টু হইতো ঢাল। তাহলে সেই ক্ষেত্রে ভাই এটা বলার কারণটা হচ্ছে কি, যে তাহলে তুমি চিন্তা করো কোনো সরলরেখা যদি এক্স অক্ষের সাথে আসলে যদি কোনো কোণ উৎপন্নই না করে, ধরো কোনো কোণ উৎপন্নই করলো না, এই যে দেখো, এই যে ধরো, এই যে দেখো, এই যে এখানে একটা আঁকা, ধরো এই যে ধরো একটা সরলরেখা যেভাবে গেছে, একদম এইভাবে গেছে, যে সবসময় এক্স অক্ষের সাথে সমান্তরাল গেছে, দেখছো এক্স অক্ষে সমান্তরাল। তো সমান্তরাল মানে কি, যে যতদিন ওরা একসাথে থাকবে ওদের মধ্যবর্তী দূরত্বটা কি হবে, সমান হবে, মধ্যবর্তী দূরত্ব সমান হবে, তার মানে এরা একে অপরকে কখনোই ছেদ করবে না। যদি ছেদই না করে তাহলে কোণ কত, কোণের মান কত, কোণের মান হবে কি 0 ডিগ্রি, কোণের মান 0 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে এটা হবে কি ট্যান 0, ঢাল কত হবে ট্যান 0। তো ট্যান 0 ডিগ্রি মানে কত বলতো 0ই হয়। তাহলে কোনো সরলরেখা যদি এক্স অক্ষের সাথে সমান্তরাল হয়, তাহলে সেই ক্ষেত্রে তার ঢাল 0, তাহলে কিন্তু ঢাল 0 আসতে পারে। ওকে, আশা করি এই ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা, এখন আমাদের গ নাম্বার একটা কোশ্চেন ছিল যে y = 3, এটাও কি আদৌ হওয়া সম্ভব কিনা, যে y = 3 এটাও কি কোনো সরলরেখার সমীকরণ কিনা। আচ্ছা, সমীকরণের সংজ্ঞাটা একটু দেখি, যে গ নম্বরে আমাদের এটা ছিল। তো সমীকরণ হওয়ার সংজ্ঞাটা মধ্যে কি ছিল বলতো, যে কোনো চলকের যদি কখনো মান দেওয়া থাকে, এক বা একাধিক চলকের মান দেওয়া থাকলে, এখন একাধিক চলক যদি থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু একটা চলক থাকলে আসলে একটু মানতে অসুবিধা হয়েছে। যে y = 3 এটা তো একটা মান, এটা সরলরেখার সমীকরণ কিভাবে, দেখো ভাইয়া এটা সরলরেখার সমীকরণ কিভাবে, এই যে দেখো তুমি এটাকে 0 × x ধরো, বা আদৌ কি সরলরেখা হয় কিনা। দেখো 0 × x মানে কি বলতো, মানে কি 0ই হবে না, দেখো 0 × x, 0 এর সাথে আমি যাই গুণ করি এটা কি 0, তার মানে এইটার এটা কিন্তু একই। তাহলে এখন আমি যদি বিন্দুগুলো বসাই, ধরো আমি এখানে x এর মান 1 বসাইলাম, তাহলে 1 × 0 0 থাকবে কি 3, আমি 2 বসাইলাম, 2 × 0 0 থাকবে 3, -1 বসাইলাম, তারপরেও 0 থাকবে কি 3, -2 এর জন্য 3 থাকতেছে। তাহলে সেক্ষেত্রে এখন বিন্দুগুলো বসাই দেখি, তো বিন্দুগুলো বসাই দেখি, তাহলে এটা তো মূল বিন্দু, তাহলে সেক্ষেত্রে x এর ভ্যালু 1 এই যে এখানে, আর y এর ভ্যালু কি 3, 2 পরে, আবার x এর ভ্যালু যখন 2 তখনও y এর ভ্যালু কি 3, যখন -1 তখনও কি 3, যখন -2 তখনও ছিল y এর ভ্যালু 3। তো এরকম করে যদি আমরা একটা সরলরেখা অঙ্কন করি তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই দেখো x অক্ষের সমান্তরাল। তাহলে x অক্ষের সমান্তরাল যদি কোনো সরলরেখা হয় তাহলে সেইটার ভ্যালু হবে কি y = জাস্ট সামথিং, y = b, আর অন্য কোনো কিছু হবে না, এখানে কোনো x এভাবে থাকবে না। যে y = b হলে সেটা হবে কি বলতো
এক্স অক্ষের সমান্তরাল। আর যদি ঠিক একই রকম এটার উল্টাটা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হতে হয় তাহলে হতে হবে কি বলতো, এক্স ইকুয়ালস টু সামথিং, মানে ধরো এ 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে। আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পেরেছো। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা পুরো বিষয়টা খুব সুন্দরভাবে, সম্পূর্ণ স্পষ্টভাবে, ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।